সেমিনারের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমার অত্যন্ত স্নেহভাজন সার্জিস, আতিক, আশরাফ মাহদি, শরীফ এবং অন্যান্য সুধীবৃন্দ, উপস্থিত আলেম ওলামাবৃন্দ এবং তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমি 2013 সালে এবং 2024 সালে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি তাদের প্রত্যেককে যেন শাহাদাতের মর্যাদা দেওয়া হয় এবং একজন শহীদের পুরস্কার তাদের প্রত্যেককে যেন দেওয়া হয় এবং তাদের পরিবারের প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আজকে আসসিরাজ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সেই শহীদ পরিবারদের তারা সম্মানিত করেছেন। আমরা 2013 এবং 2024 নিয়ে আজকে আলোচনা করছি। 2013 সালে যারা শহীদ হয়েছিলেন এবং তাদের শাহাদাতের পরে আমরা অনেকেই মনে করেছিলাম যে 2013 সালে বিপ্লবের পরাজয় ঘটেছে। এটাই আমাদের অনেকের মধ্যে ধারণা ছিল যে 2013 সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের পরে সেই বিপ্লবের পরাজয় ঘটেছে। মহান আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন 11 বছর পরে যে তাদের বিপ্লব সেদিন সার্থক হয়েছিল। তারা শহীদ হয়েছিল কিন্তু বিপ্লব সার্থক হয়েছে, কারণ 2013 সালে যে আদর্শ ধারণ করে, যে ঈমান ধারণ করে, যে তৌহিদি আদর্শ ধারণ করে তারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে, তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা জীবনপণ করে লড়াইয়ে নেমেছিলেন, সেই লড়াইয়ের যে বয়ান ছিল, যে আদর্শ ছিল, সেটা 2024 সালে বিজয় লাভ করেছে। সুতরাং তারা শহীদ হয়েছেন, তারা আল্লাহর কাছে গেছেন, শাহাদাতের পুরস্কার তারা পাবেন ইনশাআল্লাহ, কিন্তু তাদের বিপ্লব সফল হয়েছে। আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে তাদের বিপ্লব সফল হয়েছে এবং 2024 সালে এবং 2013 সালের মধ্যে আমরা যে পার্থক্যটা দেখতে পাই এটা খুব গুরুত্বপূর্ণ। 2013 সালে প্রধানত আমাদের আলেম ওলামারা এবং মাদ্রাসার ছেলেরা লড়াই করেছিলেন। শহুরে মধ্যবিত্ত আমরা যাদেরকে বলি এবং সেকুলার ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করেন সেই ছাত্র ছাত্রীরা সেদিন সেই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, সেই ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে তারা অংশগ্রহণ করেন নাই। কিন্তু তারপরের 11 বছর পরে যে প্রজন্ম এসছে, সেই প্রজন্ম 2013 সালে সেই হেফাজতের শাপলা চত্বরের আদর্শ ধারণ করে তারা আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা লড়াই করেছে, তারা জীবন দিয়েছে, জীবন দিয়ে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে, ফ্যাসিবাদ মুক্ত করেছে, শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য করেছে এবং ভারতীয় হেজিমনিকে তারা পরাজিত করেছে। পার্থক্যটা হচ্ছে 2024-এর বিপ্লবে আমরা দেখতে পেয়েছি দেশপ্রেমের সাথে ধর্মের প্রতি প্রেম এবং ইসলামের প্রতি প্রেম এবং আল্লাহর প্রতি আনুগত্য তারা মিশে গিয়েছিল। এই দুই আদর্শ মিশে গিয়েছিল। এই কারণেই এবার আমরা বিজয় লাভ করেছি। যে মুহূর্তে আপনার দেশপ্রেমের সাথে ঈমান একসাথে একাকার হয়ে যাবে, তারপরে পৃথিবীর কোনো শক্তি নাই সেই মিলিত শক্তিকে পরাজিত করতে পারে। এটা 2024 সালে এটা প্রমাণিত হয়েছে এবং 2024 সালের যদি আপনারা 4 আগস্ট এবং 5 আগস্টের দিকে তাকান, তাহলে কি একটি অসাধারণ লড়াই আমরা দেখতে পাই। লড়াইটা এরকম যে ঢাকার রাজধানীর দিকে যদি আমরা তাকাই, ঢাকায় চানখারপুলে এবং
সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছেলেরা লড়াই করেছে হাসিনার খুনি পুলিশ বাহিনীর বিরুদ্ধে। অপরদিকে বাড্ডা অঞ্চল উত্তরাতে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা লড়াই করেছে হাসিনার খুনি পুলিশদের বিরুদ্ধে। আবার ওইদিকে যাত্রাবাড়িতে কওমি মাদ্রাসার ছেলেরা লড়াই করেছে হাসিনার পুলিশের বিরুদ্ধে। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং আলিয়া মাদ্রাসা এবং কওমি ছাত্রছাত্রীরা সকলে মিলে রাস্তায় নেমে এসেছিল নিজের জীবন বিপন্ন করে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্যে, বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করবার জন্যে তারা জীবন দিয়েছে। জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ তারা উপহার দিয়ে গেছে। কাজে এই পার্থক্য বোঝাটা আমাদের জরুরি। যে আদর্শে 2024 সালের লড়াই হয়েছে, এই লড়াইটাকে ধারণ করা জরুরি। আমি বৈষম্যের কথা বলি। বাংলাদেশের ইতিহাসে, বিশেষত বাংলাদেশের মিডিয়া এবং সাংস্কৃতিক জগতে সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়েছে এদেশের আলেম সমাজ। সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়েছে। আমরা যদি আমাদের ন্যাশনাল মিডিয়ার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আলেমদের দুঃখ কষ্ট, আলেমদের যে লড়াই, আলেমদের যে অবদান, সেটা বাংলাদেশের কোনো মিডিয়াতে আজ পর্যন্ত প্রকাশ করা হয় নাই। আপনারা গত 20 দিন ধরে আমার দেশ পড়ছেন, আপনারা 20 দিন ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিদিন একজন আলেমের উপরে জুলুমের কাহিনী আমার দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আজকে আমার ছোট ভাই সার্জিস, যার কথা বলে গেল রহমানি, তার কাহিনীও আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মানে বাংলাদেশের যে আলেম, তাদেরকে আমার দেশ গত 20 দিনের মধ্যে তাদেরকে মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে তুলে এনেছে এবং আমরা চেষ্টা করেছি আলেমদের বিরুদ্ধে যে বৈষম্য হয়েছে আজকের পরিবর্তিত বাংলাদেশে সেই বৈষম্যের অবসান ঘটানোর জন্য। এবং আমার দেশের এই লড়াই 2013 সালে শুরু হয়েছিল, যখন আমরা হেফাজতের যে আদর্শ সেটাকে প্রকাশ করেছিলাম আমার দেশ পত্রিকার মধ্যে। সেখান থেকেই আপনাদের সাথে আমার দেশ পত্রিকার আত্মার সম্পর্ক, ইমানের সম্পর্ক। 2013 সাল থেকে যে লড়াই, আমরা ইমানের লড়াই শুরু করেছি, আজ পর্যন্ত আমার দেশ পুনঃপ্রকাশের পর থেকে আবার সেই লড়াই আমরা অব্যাহত রাখছি। সেই লড়াই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কেন? 1 নম্বর, আমাদের ইসলাম রক্ষা করতে হবে বাংলাদেশে, আমাদের ইমান রক্ষা করতে হবে। আর 2 নম্বর, আমাদের চারপাশে যে সমস্ত রাষ্ট্র রয়েছে, 2টো রাষ্ট্র মেইনলি, একটা ভারত আর একটা মিয়ানমার। ভারত হলো হিন্দু রাষ্ট্র, মিয়ানমার বৌদ্ধদের রাষ্ট্র, আমরা একমাত্র মুসলমানদের রাষ্ট্র। কাজে আমাদের স্বাধীনতা লড়াই করবার জন্যে, স্বাধীনতা রক্ষা করবার জন্যে আমাদের যে অব্যাহত লড়াই, আমাদের এই লড়াইকে অব্যাহত রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই ঐক্যে কোনো ফাটল ধরানো যাবে না, কিন্তু ঐক্যে ফাটল ধরানোর সর্বরকম চেষ্টা চলতে থাকবে, এটা আপনাদের মনে রাখতে হবে। এত সহজে যে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, যে ভারতীয় হেজেমনি পরাজিত হয়েছে, তারা এত সহজে পরাজয় মেনে নেবে না। তারা তাদের ষড়যন্ত্র যে চালিয়ে যাবে বা চালিয়ে যাচ্ছে, সেটা গত 5 মাসে আপনারা দেখতে পেয়েছেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, শেখ হাসিনার ফ্যাসিবাদ কি শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগের ফ্যাসিবাদ ছিল? সেটা ছিল না। তাকে যারা ফ্যাসিবাদ হতে সহায়তা করেছে তারা কিন্তু বাংলাদেশে এখনো আছে। ফ্যাসিবাদ পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনাকে যারা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত করেছে, সেই মিডিয়া, সেই সাংস্কৃতিক আগ্রাসনের গোষ্ঠী, সেই ব্যবসায়িক সমাজ, সেই আমলা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, সেই সুশীল সমাজ বাংলাদেশে এখনো আছে। এবং আপনারা মনে রাখবেন, তারা এখন আওয়ামী লীগের বদলে অন্য কোনো দলের উপরে সওয়ার হতে চাবে, কারণ তাদের নিজেদেরকে রক্ষার জন্য তারা সওয়ার হতে চাবে। এবং আপনি দেখবেন আওয়ামী লীগ যে বয়ানে কথা বলেছে গত 53 বছর ধরে, এই গোষ্ঠী
নতুন একটি দলের উপরে সওয়ার হয়ে ওই একই বয়ান তারা নিয়ে আসবে। বয়ানটা হলো বাংলাদেশকে বিভক্ত করার বয়ান। বয়ানটা হলো বাংলাদেশের তথাকথিত স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে এই বিভাজন করবার বয়ান। এই বয়ানকে আমাদের রুখে দিতে হবে। এই বয়ানকে কিন্তু আজকের তরুণ সমাজ রিজেক্ট করে দিয়েছে, তারা উড়িয়ে দিয়েছে। তরুণ সমাজ কবে উড়িয়ে দিয়েছে? যেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। বাংলাদেশের যে বিভাজনের রাজনীতি তার কবর রচিত হয়েছে। কাজে এই বিভাজনের রাজনীতিকে আমরা আবার উত্থান হবে এটা আমরা করতে দিতে পারি না। এই বিভাজনের রাজনীতিকে আমাদের কবর দিতে হবে। তাহলে আমাদের ঐক্যের বেসিসটা কি হবে? বাংলাদেশে তো রাজনৈতিক দল থাকবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, সবই থাকবে, কিন্তু কিছু বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এক নম্বর, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে বাংলাদেশে 90% মুসলমানের দেশে আমাদের ইসলামী চিন্তা চেতনা ঈমান ঐতিহ্য আমাকে ধারণ করতে হবে, এখানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 2 নম্বর, বাংলাদেশের জনগণের অধিকারের সম্পর্কে আমার ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা জনগণের যে অধিকার ছিনিয়ে নিয়ে গেছিল, আর কোনো শেখ হাসিনা আমাদের জনগণের অধিকার যাতে ছিনিয়ে নিয়ে না যেতে পারে এই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর 3 নম্বর, বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো বিদেশি শক্তিকে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে আবার ভারতের মতো কুক্ষিগত হতে দিতে পারি না। আপনারা জানেন গত 15 বছর ধরে বাংলাদেশ একটি ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল। আমরা বাংলাদেশকে আবার ভারতের উপনিবেশে পরিণত হতে দিতে পারি না। এই প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমাদের এই ঐক্যে যে 3টি বিষয় আপনাদেরকে বললাম, যারা ফাটল ধরাতে চাবে তাদেরকে প্রতিহত করতে হবে। সে যেই হোক না কেন তাদেরকে সম্মিলিতভাবে আমাদের প্রতিহত করতে হবে। এই সরকারের সবচেয়ে বড় ভুল কি জানেন? এই সরকার একটা বিপ্লবের পরে এসেছিল, কিন্তু এই সরকার বুঝতে পারে নাই যে তারা একটা বিপ্লবের প্রোডাক্ট। এই বিষয়টি এই সরকার বুঝতে পারে নাই, যে কারণে যে কোনো বিপ্লবের পরে পৃথিবীর সব দেশে একটা শুদ্ধি অভিযান চালানো হয়, একটা পার্জিং চলে, আমলাতন্ত্রের মধ্যে পার্জিং চলে, সেনাবাহিনীতে পার্জিং চলে, পুলিশে পার্জিং চলে। কিন্তু এই সরকার দুর্ভাগ্যজনকভাবে গত 5 মাসে সেই পার্জিংটা করতে পারে নাই, শুদ্ধি অভিযান করতে পারে নাই বলে এখনো আমরা অরাজকতা দেখতে পাই, এখনো আমরা দুর্বলতা দেখতে পাই। আজকে যদি তারা সেই শুদ্ধি অভিযানটা চালাতো ক্ষমতায় এসে, তাহলে আজকে বাংলাদেশ অনেক বেশি ঐক্যবদ্ধ থাকতো, অরাজক পরিস্থিতি তৈরি হতে পারতো না। একটা ছোট এক্সাম্পল দিই। গতকাল সরকার হঠাৎ করে সব কিছুর দাম ভ্যাট বাড়িয়ে দিয়েছে, সব কিছুর উপরে, ওষুধের উপরে ভ্যাট বাড়িয়ে দিয়েছে, রেস্টুরেন্টের উপরে 5% থেকে 15% ভ্যাট নিয়ে গেছে। আরে ভাই, সব রেস্টুরেন্ট আর বড় লোকের রেস্টুরেন্ট না, গরিব মানুষও তো রেস্টুরেন্টে খায়। তাহলে আপনি সব রেস্টুরেন্টের উপরে 15% ভ্যাট বসালেন, এটা তো দরিদ্র মানুষের রেস্টুরেন্টের উপরে আপনি ভ্যাট বাড়িয়ে দিলেন। তার মানে কি, গরিব মানুষের খাবারেরও আপনি দাম বাড়িয়ে দিলেন। আপনি পোশাকের উপরে 7.5% থেকে 15% ভ্যাট বাড়িয়ে দিলেন। তাহলে একটা কাপড় কিনতে গেলেও তো তার মূল্য বৃদ্ধি হবে, ওষুধ কিনতে গেলে মূল্য বৃদ্ধি হবে। এই যে সিদ্ধান্ত এই সরকার নিয়ে নিল, এর মধ্যেই প্রমাণিত হয় যে এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারে নাই। যদি বিপ্লবের চেতনা তারা পুরোপুরি ধারণ করত, তাহলে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত অংশীজনের সাথে, সমস্ত স্টেক হোল্ডারদের সাথে তারা আগে আলোচনা করত। আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নিত, ঐক্যমতের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিত। যদি সত্যি বাংলাদেশের ইকোনমির জন্য এটা প্রয়োজন হয়ে থাকে রেভিনিউ বাড়ানো, তাহলে সবার সাথে আলোচনা করে যেখানে গরিবের কষ্ট হবে না এরকম জায়গায় তাদের ভ্যাট বাড়ানো উচিত ছিল। যেমন ধরেন, আমি রেস্টুরেন্টের কথা বলি, আমাদের দেশে সব তারকা রেস্টুরেন্ট আছে, 3 তারকা 5 তারকা। আরে ভাই, 3 তারকা 5 তারকা রেস্টুরেন্টে 5% থেকে 15 কেন, 5% থেকে 50% আপনি ভ্যাট বাড়িয়ে দেন, তাতে কি যায় আসে? বড়লোক যেখানে খায়
5%-এর বদলে 50% দিয়ে খাবে। বাংলাদেশে যে সমস্ত ফল ইম্পোর্ট হয়, সেই ইম্পোর্টেড ফলের উপরে তারা 7.5 থেকে 15 করেছে। আমার আমদানি করে ফল খাওয়ার দরকার কি? আমদানি করা ফলের উপরে আপনি 50% ভ্যাট বাড়িয়ে দেন, কিন্তু দরিদ্র মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হবে, ওষুধ কিনতে হবে, আমার জীবন বাঁচানোর জন্য ওষুধ কিনতে হবে, আপনি ওষুধের উপরে ভ্যাট কেন বাড়াবেন? তাহলে যারা এই সিদ্ধান্ত নিচ্ছে তারা কি বুঝতে পারছে যে কি বিপ্লবের পরে এই সরকার এসছে? বিপ্লবের চেতনা কি তারা ধারণ করতে পারছে? এগুলোই হলো এই সরকারের দুর্বলতা। আর রাজনৈতিক দলগুলোর সমস্যা হয়ে গেছে, তারা মনে হচ্ছে যে তারাও ভুলে গেছে যে কত মানুষের রক্তের উপর দিয়ে, কত তরুণের রক্তের উপর দিয়ে তারা এই পরিবর্তন, এই ফ্যাসিবাদ দানব শেখ হাসিনাকে আমরা পরাজিত করতে পেরেছি। তারা ভুলে গেছে। তারা মনে হয় অতি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। উদ্দেশ্যটা এটা হওয়া উচিত ছিল না। উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে সকলে মিলিতভাবে আমরা এমন একটা সিস্টেম করব, যেই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কোনোদিন ফিরে আসবে না। এটার জন্য সবাই মিলে কাজ করা দরকার ছিল অন্তত কিছুদিন। নির্বাচন যখন হওয়ার তখন হবে, যারা ক্ষমতায় যাওয়ার তারা যাবে, কিন্তু আগে তো আমার নিজের প্রয়োজন, প্রায়োরিটি, অগ্রাধিকার ঠিক করতে হবে। আমার অগ্রাধিকার ছিল কি? অগ্রাধিকার ছিল 1 নম্বরে যেটা বললাম, এমন একটা সিস্টেম করা যে সিস্টেমে নতুন কোনো শেখ হাসিনার জন্ম হবে না। আর 2 নম্বর, যে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশের চারদিক ঘিরে আছে, সেই ভারতীয় সাম্রাজ্যবাদ যাতে আমার স্বাধীনতা আবার ছিনিয়ে নিতে না পারে, তার জন্য তো ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল। কিন্তু সেগুলো সম্পর্কে, সেই বিপদগুলো সম্পর্কে কোনো রকম ঐক্যমতে না এসে আমরা অতিরিক্ত নির্বাচন নিয়ে আলোচনা শুরু করেছি। কাজেই আমি সবাইকে আহ্বান করব, বর্তমান সরকার, রাজনৈতিক দল, আপনারা আলোচনা করুন, ঐক্যবদ্ধ থাকুন, বাংলাদেশের জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ আপনারা বজায় রাখুন। এটা যেন আমাদের 1 নম্বর অগ্রাধিকার হয়। জনগণের স্বার্থ, জনগণের স্বাধীনতা, জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা, এগুলো যদি আমার অগ্রাধিকার হয়, তারপরে আমরা যত ইচ্ছা রাজনৈতিক বিতর্ক করব। বিতর্ক করে নির্বাচন হবে, নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করবে তারা ক্ষমতায় যাবে। এটাই হওয়া উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে 5 মাসে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা আমরা দিগ্ভ্রান্ত হয়ে গেছি। তার জন্যে সরকারও দায়ী, রাজনৈতিক দলও দায়ী। সরকারের মধ্যেও বিপ্লবটা তারা অনুধাবন করতে পারে নাই, সকল উপদেষ্টা হয়তো পারেন নাই, এবং বিরোধী দলও মনে হচ্ছে যে তারা বিপ্লবের চেতনা অনুধাবন করতে পারছেন না। আমার বক্তব্য আমি খুব দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। আমি যেটা বলতে চাই, বাংলাদেশে এক অসাধারণ পরিবর্তন সাধিত হয়েছে। এই পরিবর্তন সাধিত হয়েছে তরুণদের মাধ্যমে। একটু আগে আপনারা হজরত ওসামার গল্প শুনলেন, যে হজরত ওসামাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তরুণ বয়সে তাকে সেনাপতি বানিয়েছিলেন। আজকে আমাদেরও বলার সময় এসছে, আমাদেরও বলার সময় এসছে যে আপনারা বলছিলেন যে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমি কথা বলেছি, আমি লড়াই করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। কাজেই আমি আমার স্নেহভাজনদের বলতে চাই, সার্জিসদের বলতে চাই, আতিককে বলতে চাই, আশরাফ মাহাদিকে বলতে চাই, আমার দায়িত্ব আমি পালন করেছি। এবার এই দায়িত্বের যে ঝান্ডা, এটা তোমাদের নেয়ার সময় এসেছে। এই দায়িত্বের ঝান্ডা তোমরা গ্রহণ করো। আমার দায়িত্ব আল্লাহ জানেন, আমার যতদূর ক্ষমতা ছিল সেই ক্ষমতা অনুযায়ী, আমার সেই ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমার দায়িত্ব আমি শতভাগ ঈমানের সাথে পালন করবার চেষ্টা করেছি। আল্লাহ জানেন যে তিনি কবুল করেছেন কিনা আমার লড়াই। আমি চাইব যে আমার যারা স্নেহভাজন নেতৃত্ব নতুন এসছে, তারা বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে, সর্বোপরি ইসলামের পক্ষে যে ঝান্ডা, সেই ঝান্ডা তারা ধারণ করবে, এবং সেই ঝান্ডা ধারণ করে বাংলাদেশকে তারা উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাবে। বাংলাদেশকে সবার জন্যে একটি বাসযোগ্য একটি রাষ্ট্র তারা বিনির্মাণ করবে, যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না, যে রাষ্ট্রে দুর্নীতি থাকবে না, যে রাষ্ট্রে সবাই মাথা উঁচু করে নিজের অধিকারের কথা বলতে পারবে,
তাদের পুলিশের ভয় পেতে হবে না, তাদের আমলাতন্ত্রের ভয় পেতে হবে না। যার যার দাবি তারা শান্তিপূর্ণভাবে তারা বলতে পারবে। তবে একটি কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। গাজীপুরে সেখানে কোনো একজন বিএনপির নেতা জেলে আছেন, তার জন্যে একটা আন্দোলন চলছে, তারা সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। এগুলো আন্দোলন না, এটা অরাজকতা। এই অরাজকতার থেকে আপনাদের মুক্ত থাকতে হবে। আমাদের বিভিন্ন রকম দাবি দেওয়া থাকবে। আপনাদের মনে রাখতে হবে যে বিপ্লবের কত রক্ত দিয়ে এই সরকারটা এসছে। এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হয়ে যাব, 18 কোটি মানুষ ব্যর্থ হয়ে যাব। কাজে এই সরকারকে ঠিক পথে রাখার দায়িত্ব আমাদের সবার। আমি দেখলাম না আজকে সমালোচনা করলাম, তাদের কালকের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করলাম। আমরা চেষ্টা করব তাদেরকে ঠিক পথে রাখার জন্য, প্রতিবাদ করব। কিন্তু আপনারা জনদুর্ভোগের কারণ হবেন না। আপনাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত দাবি দেওয়ার জন্যে আপনারা এভাবে পুরো দেশ বা দেশের একটি অঞ্চল অচল করে দিতে পারেন না। তখন মনে হবে যে আপনারা স্বার্থপরতার পরিচয় দিচ্ছেন। কাজেই আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে আবারও আহ্বান জানাই, এবং এই বিপ্লবের একজন প্রবীণ সহযোদ্ধা হিসেবে আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে যে আপনারা অরাজকতা বাদ দিয়ে আন্দোলনও যেটা করবেন সেটাও ডিসিপ্লিনের মধ্যে আন্দোলন করবেন। না হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এবং বাংলাদেশের শত্রুরা কিন্তু এই অরাজকতার জন্যই অপেক্ষা করে আছে, যাতে বাংলাদেশে আবার তারা একটা অস্থিরতা তৈরি করতে পারে। কাজে আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আন্দোলন করব নিয়মতান্ত্রিকভাবে। সরকার অন্যায় করলে প্রতিবাদ করব একসাথে। দরকার হলে সবাই মিলে হেঁটে উপদেষ্টাদের অফিসে চলে যাব, আমরা সবাই মিলে অফিসে গিয়ে প্রতিবাদ জানাবো। এইসব ইয়াং নেতাদের সাথে নিয়ে আমরা বলবো আপনি এই সিদ্ধান্ত পরিবর্তন করেন, কিন্তু জনগণের আমরা যেন কষ্টের কারণ না হই। আপনারা আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন এই জন্যে আসিরাজ ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এখানে ইনভাইট করবার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা সর্বদা, বিশেষ করে বাংলাদেশের আলেম সমাজ, আমাকে যে ভালোবাসা সর্বত্র আপনারা দেন, আমি যেখানেই যাই এই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। আমি যেন বাকি জীবন আপনাদের আলেমদের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলামের জন্য লড়াই করে যেতে পারি, এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক।